আরব সাগরের উত্তর পশ্চিমে ওমান আর ইয়েমেনের মাঝখানে একসময় একটা ছোট উপকূলীয় জনপদ ছিল, আল হাদির। আজ সেই জায়গার কোনো অস্তিত্ব নেই। পুরনো মানচিত্রে নামটা পাওয়া যায়, কিন্তু আধুনিক মানচিত্রে না, কারণ লোকমুখে বলা হয় এক রাতেই পুরো জনপদটা অদৃশ্য হয়ে গিয়েছিল। কেউ বলে সমুদ্র গিলে খেয়েছিল, কেউ বলে প্লেগ হয়েছিল, কিন্তু মরুভূমির বেদুইনরা আজও অন্য কথা বলে। তারা বলে আল হাদিরকে সমুদ্র নেয়নি, আল হাদিরকে নিয়ে গিয়েছিল মারিদ। 1879 সাল, ডিসেম্বরের শেষ দিক। সমুদ্রের বাতাসে তখন অদ্ভুত ঠান্ডা। এক ব্রিটিশ প্রত্নতত্ত্ববিদ এডওয়ার্ড হেনরি ব্লেক আরবের পুরনো জিন সংক্রান্ত কিংবদন্তি নিয়ে গবেষণা করছিল। লোকটা অদ্ভুত ধরনের ছিল। অলৌকিক ব্যাপারে তার ভয় ছিল না, বরং অবসেশন ছিল। সে বিশ্বাস করত সব কিংবদন্তির পেছনেই কোনো না কোনো সত্যি লুকিয়ে আছে। বাগদাদের এক পুরনো বই বিক্রেতার কাছ থেকে সে একটা চামড়ার পাণ্ডুলিপি পায়। পাণ্ডুলিপিটার নাম ছিল কিতাব আল বাহার আল আসওয়াদ, অর্থাৎ কালো সাগরের গ্রন্থ। বইটার কিছু অংশ আগুনে পোড়া ছিল, কিছু পৃষ্ঠা রক্তের মতো বাদামি দাগে ভরা, কিন্তু একটা লাইন স্পষ্ট পড়া যাচ্ছিল, যে মানুষ সমুদ্রের নিচে ঘুমন্ত রাজাকে জাগাবে সে আর মানুষ থাকবে না। এডওয়ার্ড সেই ঘুমন্ত রাজার পরিচয় খুঁজতে গিয়ে প্রথম মালিদ নামটা জানতে পারে। বইতে লেখা ছিল সব জিন আগুন থেকে জন্ম নেয়, কিন্তু মারিদ জন্ম নেয় গভীর অন্ধকার পানি থেকে। তারা মানুষের আত্মাকে শরীর থেকে আলাদা করতে পারে এবং মৃতদের কণ্ঠ ধার নিতে পারে। স্থানীয় আরব গাইডরা তাকে সতর্ক করেছিল, বিশেষ করে বৃদ্ধ নাবিক সালেম। এক রাতে আগুনের পাশে বসে সালেম বলেছিল, সাহেব, কিছু দরজা আছে যেগুলো খোলা উচিত নয়। এডওয়ার্ড হেসে বলেছিল, তুমি কি সত্যিই জিনে বিশ্বাস করো? তখন সালেম কয়েক সেকেন্ড চুপ ছিল, তারপর ধীরে বলেছিল, আমি বিশ্বাস করি না, কারণ আমি তাদের দেখেছি। সেদিনের পর থেকে সালেম আর কখনো রাতে সমুদ্রের দিকে তাকাতো না। লোকেরা বলতো 20 বছর আগে সে এক ঝড়ের রাতে আল হাদিরের ধ্বংসাবশেষ দেখেছিল, আর সেই রাতের পর তার স্ত্রী আর সন্তান নিখোঁজ হয়ে যায়। সালেম কখনো সেই ঘটনার পুরোটা কাউকে বলেনি, শুধু একটা কথা বলতো, সমুদ্রের নিচে একটা শহর আছে যেখানে মৃতরা এখনো ফিসফিস করে। 2 সপ্তাহ পর এডওয়ার্ড একটা ছোট জাহাজ নিয়ে রওনা দেয়। তার সাথে ছিল সালেম, 2 জন নাবিক আর একজন তরুণ অনুবাদক ইউসুফ। তাদের গন্তব্য আল হাদিরের হারিয়ে যাওয়া উপকূল। যাত্রার 3য় রাতেই প্রথম অস্বাভাবিক ঘটনা ঘটে। সমুদ্র একদম শান্ত ছিল, বাতাসও নেই, কিন্তু মাঝরাতে জাহাজের নিচ থেকে শব্দ আসতে শুরু করে, ধূপ ধূপ ধূপ, যেন বিশাল কিছু কাঠের গায়ে আঘাত করছে। এক নাবিক নিচে তাকিয়ে চিৎকার করে উঠল। সবাই দৌড়ে এলো। জাহাজের চারপাশের কালো পানির নিচে অনেকগুলো মুখ দেখা যাচ্ছিল, মানুষের মুখ, ফ্যাকাশে, ফোলা, মৃত। তারা সবাই পানির নিচ থেকে জাহাজের দিকে তাকিয়েছিল, আর তাদের চোখ পুরো কালো। নাবিকদের একজন কোরআনের আয়াত পড়তে শুরু করল। হঠাৎ সব মুখ একসাথে পানির নিচে অদৃশ্য হয়ে গেল। তারপর সমুদ্রের গভীর থেকে একটা ভয়ঙ্কর গর্জন শোনা গেল, এমন শব্দ যেন পাহাড়ের ভিতর কেউ চিৎকার করছে। সালেমের মুখ সাদা হয়ে গিয়েছিল। সে কাঁপা গলায় বলল, ওরা জানে আমরা আসছি। পরের দিন সকালে তারা একটা দ্বীপ দেখতে পেল। পুরো দ্বীপ কালো পাথরে ঢাকা, কোনো গাছ নেই, কোনো পাখি নেই, শুধু মাঝখানে দাঁড়িয়ে আছে ভাঙা পাথরের স্তম্ভ। দ্বীপে নামতেই ইউসুফ একটা অদ্ভুত জিনিস খেয়াল করল, বালির উপর হাজার হাজার গোল দাগ, যেন কেউ বিশাল ভারী কিছু টেনে নিয়ে গেছে। আর সব দাগ গিয়ে শেষ হয়েছে দ্বীপের মাঝখানের একটা পাথরের দরজার সামনে। দরজাটার উপর প্রাচীন আরবি খোদাই, এখানে ঘুমিয়ে আছে সমুদ্রের বিদ্রোহী রাজা, তাকে জাগিও না। এডওয়ার্ড উত্তেজনায় প্রায় পাগল হয়ে গিয়েছিল। সে বলল, আমরা ইতিহাসের সবচেয়ে বড় আবিষ্কারের সামনে দাঁড়িয়ে আছি। কিন্তু সালেম পিছিয়ে যাচ্ছিল।
সে ফিসফিস করে বলল, না, এটা আবিষ্কার না, এটা কবর। রাত নামার পর তারা দ্বীপেই ক্যাম্প করল, কিন্তু সেই রাতেই ইউসুফ ঘুম ভেঙে একটা শব্দ শুনল, কারোর হাঁটার শব্দ। সে তাঁবু থেকে বেরিয়ে দেখে এডওয়ার্ড সমুদ্রের দিকে হাঁটছে, ধীরে ধীরে, যেন ট্রান্সের মধ্যে। ইউসুফ ডাকল, স্যার। কোনো উত্তর নেই। এডওয়ার্ড পানির ধারে গিয়ে থেমে গেল। তারপর অন্ধকার সমুদ্রের ভিতর থেকে একটা বিশাল কালো হাত উঠে এলো। মানুষের হাত না, অসম্ভব লম্বা আঙুল, কালো নখ। হাতটা এডওয়ার্ডের মাথায় স্পর্শ করল, আর সঙ্গে সঙ্গে এডওয়ার্ড হাঁটু বেড়ে বসে পড়ল। তার মুখ দিয়ে অন্য একটা গলা বেরোলো, দরজা খোলো। ইউসুফ আতঙ্কে পিছিয়ে গেল। এডওয়ার্ড ধীরে ধীরে মাথা তুলল। তার চোখ পুরো কালো, একদম সমুদ্রের মতো কালো। পরের দিন সকালে এডওয়ার্ড কিছুই মনে করতে পারল না, কিন্তু ইউসুফ খেয়াল করল এডওয়ার্ডের গলার নিচে অদ্ভুত দাগ তৈরি হয়েছে, যেন ভেজা হাতের ছাপ, কালো, আর সেটা ধীরে ধীরে বুকের দিকে ছড়িয়ে পড়ছে। সেই দিন তারা পাথরের দরজাটা খুলতে শুরু করল। ঘন্টার পর ঘন্টা পরিশ্রমের পর দরজাটা একটু সরে গেল, আর সঙ্গে সঙ্গে ভিতর থেকে বের হলো বরফ ঠান্ডা বাতাস। কিন্তু সেই বাতাসের সাথে একটা গন্ধও ছিল, পচা লাশের গন্ধ এবং গভীর সমুদ্রের নোনা দুর্গন্ধ। মশাল জ্বালিয়ে তারা ভিতরে ঢুকল। ভিতরে বিশাল এক সুড়ঙ্গ, দেয়ালে অদ্ভুত চিত্র আঁকা। মানুষদের টেনে সমুদ্রের নিচে নিয়ে যাচ্ছে বিশাল ছায়া। আর একটা ছবিতে দেখা যাচ্ছে এক বিশাল কালো সত্তার সামনে শত শত মানুষ মাথা নত করে আছে। তার মাথার উপরে লেখা মালিক আল মারিদ, মারিদদের রাজা। সুড়ঙ্গের শেষ প্রান্তে তারা একটা বিশাল কক্ষ দেখতে পেল। মাঝখানে একটা কালো পাথরের সিংহাসন, আর তার সামনে শত শত মানুষের কঙ্কাল। সব কঙ্কালের মাথা নিচু, যেন মৃত্যুর আগ মুহূর্তেও তারা কারোর সামনে নত হয়েছিল। হঠাৎ ইউসুফ খেয়াল করল সব কঙ্কালের চোখের জায়গা ফাঁকা নয়, ওখানে কালো কিছু নড়ছে। সে মশাল কাছে নিতেই দেখল হাজার হাজার কালো পোকা চোখের গর্তের ভিতরে নড়ছে। ঠিক তখনই সিংহাসনের পেছন থেকে একটা গলা ভেসে এলো, অবশেষে মানুষ আবার এসেছে। মশালের আলো কাঁপছিল, আর অন্ধকারের ভিতর ধীরে ধীরে দুটো বিশাল জ্বলন্ত চোখ খুলল।